পাগলা ভুয়া মুক্তিযোদ্ধা প্রমাণ আছে, আজকে প্রমাণ করে দেব। আমি 1971-এর ঘটনাকে মুক্তিযুদ্ধ বলি না, কারণ যেই যুদ্ধে আমাদের মুক্তি ঘটে না তারে মুক্তিযুদ্ধ বলাটা ভণ্ডামি। আর আরেক রাষ্ট্র এসে আমারে মুক্ত করে দিয়ে যাইতে পারে না, তাই তো ঘটিছে, তাই না? 1971-এ কারণ কইতে পারে 1971-কে আমরা তাইলে কি বলবো? সবচেয়ে ভালোভাবে বলা সম্ভব বাংলাদেশের জন্ম। এই বাংলাদেশের জন্ম ইতিহাসের অংশ, এই জন্মকে আমাদের জাস্টিফাই করতে হবে, তাইলেই বাংলাদেশ রাষ্ট্র টিকবে। না হলে বাংলাদেশ টিকে থাকার মরাল অথরিটি থাকবে না, নৈতিক যে অথরিটি সেটা থাকবে না। যাই হোক, সেই আলাপ আমি পরে করব, আজকে না। আজকের আলাপটা একটু মুখরোচক টাইপের। 1971 নিয়ে, মুক্তিযোদ্ধাদের বীরত্ব নিয়ে ফাপা আর মিছা কথা কিভাবে ধরতে হয় সেটা দেখাই দেব। আজকের টেস্ট কেস হচ্ছে ফজা পাগলা, আর ফজা পাগলা যে প্যাথোলজিক্যাল লায়ার সেটাও দেখাই দেব। মানুষ বুঝে ফেলেছে এরা হলো রাজাকারের বাচ্চা। এরা 54 বছর পরেও রাজাকারের সেই কুকীর্তিকে তারা ভুলে নাই, তার প্রতিশোধ নিতে। এখন মূল কন্ট্রাডিকশন হলো এই দেশে মুক্তিযুদ্ধ থাকবে কি থাকবে না। রাজাকারের বাচ্চারা বলে এখনো ঢাকা বিশ্ববিদ্যালয়ের গোলাম আজমের ছবি টাঙ্গায়। এরা রাজাকারের বাচ্চা, এরা বাংলাদেশ মানে না। যারা নিজামীর ছবি, গোলাম আজমের ছবি ওখানে টাঙ্গায় যারা, এরা বাংলাদেশ মানে না। এদের ভিতরে হলো পাকিস্তান। গাছেরই গুড়ায় এরা সব ছাত্র শিবির থেকে বাইরে আসা ছেলে, অথবা জামাত থেকে অথবা জামাত গত 5 বছর যাবত এদেরকে এইসব আকাম কুকাম করার জন্য ট্রেনিং দিছে। এরা সব এক, এদের গুড়াটা এক। এখন এনসিপি হইতে পারে, তারা এবি পার্টি হইতে পারে, অন্য পার্টি হইতে পারে, বৈষম্য বিরোধী ছাত্র, কিন্তু এদের গুড়াটাও এক। হ্যাঁ, এরা ইয়াজিদের বংশ। বাংলাদেশের রাজনীতি এরা হলো ইয়াজিদের বংশ। এরা ইসলাম মানে না, এরা উমাইয়া, এরা হাশেমি বংশকে ধ্বংস করতে চায়। একমাত্র আক্রমণটা কোথায়? যে 47 আর 24 হইল আসল মুক্তিযুদ্ধ, আর 71 হইল ভাইয়ে ভাইয়ে ঝগড়া, এবং বিদেশে একটা দেশ চক্রান্ত করিয়া 71 করছে। এই 71-কে কলঙ্কিত করার জন্য, 71-এর মুখে কালি মাখানোর জন্য এদের সমস্ত প্রচেষ্টা। এবং ওই যে আপনি একটু আগে বলছেন কথাটা, ওনাকে জিজ্ঞাসা করছেন, যুদ্ধটা কিন্তু এইখানেই। হোয়াট ইজ দ্য প্রিন্সিপাল কন্ট্রাডিকশন অফ এ নেশন? 1971 সনে প্রিন্সিপাল কন্ট্রাডিকশন কী ছিল? 1947 সনে প্রিন্সিপাল কন্ট্রাডিকশন কী ছিল? আমাদের জাতির ভুল হোক শুদ্ধ হোক, সেটা ছিল হাত মে বেরি মুখ মে পান লড়কে লেঙ্গে পাকিস্তান। পাকিস্তানের সঙ্গেই পক্ষে আমরা ছিলাম, আর পাকিস্তান হবে কি হবে না এটা ছিল মূল কন্ট্রাডিকশন। 71-এর মূল কন্ট্রাডিকশন কি? 71-এর মূল কন্ট্রাডিকশন ছিল মুক্তিযুদ্ধ সঠিক না বেঠিক, পাকিস্তানি থেকে যাবে না মুক্তিযুদ্ধ করে বাঙালি জাতির একটা 1000 বছর পরে বাঙালি জাতির একটা জাতিরাষ্ট্র হবে। সেই 71-এর যে যুদ্ধটা, এটা সাধারণ যুদ্ধ না, 5ই আগস্টের যুদ্ধ না। কোথায় আপনি হিমালয় পর্বতের সঙ্গে আপনি টিলাকে দিয়ে কম্পিটিশন করাতে চান? এরপরে আপনাকে বলতে হবে আপনি সৎ চিন্তা করেন, আপনি তো অসৎ চিন্তা করেন। ফজা পাগলা একটা সাক্ষাৎকার দিচ্ছে বেকাত্তর টিভিতে, রণাঙ্গনের স্মৃতি এই সিরিজে তারে আনিছিল। শফিক আহমেদ এটা এই অনুষ্ঠান করতো। তো এই অনুষ্ঠান এতই গুরুত্বপূর্ণ মুক্তিযুদ্ধ চেতনা মারানেদের কাছে যে মুক্তিযুদ্ধ জাদুঘর, এই জন্য তারে পুরস্কার দিচ্ছে। দেখেন, তার মানে এই প্রোগ্রামে যা যা বলিছে সেসব গুরুত্বপূর্ণ কথা আমাদের আমলে নেওয়া উচিত। আসেন এগুলো আমরা দেখি, তা আগে তার কথা শুনি, তারপরে আমরা পরীক্ষা করে দেখি কথাটা সত্য আর মিথ্যা কিনা। সবাইকে সবিনয়ে অনুরোধ করছি, যারা ইউটিউব চালান বাংলাদেশে, আমরা জাতি হিসাবে কিন্তু খুবই ছোট হয়ে গেছি। পৃথিবীর মানুষ কিন্তু আমাদেরকে ইউটিউব দেখতে দেখতে মিথ্যাবাদী বলে, যে আমরা বাঙালিরা নাকি কোনো সত্য কথা কই না, ইউটিউবে সব মিথ্যা কথা বলি। আমি আপনাদের কাছে যারা ইউটিউব চালান, যে যেখানে চালান, আমি হাত জোর করে বলি, আমি মনে হয় আপনাদের সবার চেয়ে বড় হব, যে আপনারা অন্তত মিথ্যা নিউজগুলো আপনারা দিয়ে না। আল্লাহর দোয়াই লাগে, দেশ শেষ হয়ে গেল। এবং এটা শুরু করছে মূলত স্বাধীনতা বিরোধী শক্তির যে ইউটিউবগুলো, মিথ্যা এবং জঘন্যতম সংবাদ দেওয়া এবং জঘন্যতম বা গালি দেওয়া ইউটিউবগুলো। আর দেশের বাইরে 2-3 জন, তাদেরকে আমি কি বলবো, এরা মানুষ নামের কলঙ্ক। এরা এটা শুরু করছে আজকে 2 বছর যাবত, এবং এই দেশটাকে এরা সাংঘাতিকভাবে কর্দমাক্ত করে ফেলছে, মিথ্যাবাদীর একটা দেশ হিসেবে পরিচিত করছে। আমি সবাইকে হাত জোর করে অনুরোধ করছি, যাদের হাতে ইউটিউব আছে, আমার কথাগুলো মিথ্যাভাবে দিয়ে না, আল্লাহর দোয়াই লাগে। আমার কথাগুলো মিথ্যাভাবে দিলে পরে কিন্তু মুক্তিযুদ্ধ আপাতত পরাজিত হয়ে যাবে।
কারণ আমি একমাত্র ব্যক্তি যে বাঙালি জাতির মুক্তিযুদ্ধের যে সেই সংগ্রাম, মুক্তিযুদ্ধের যে সেই আকাঙ্ক্ষা, মুক্তিযুদ্ধের যে সেই ত্যাগ তিতিক্ষা, সেই কথাগুলো আমি রাজাকার এবং আলবদর এবং স্বাধীনতা বিরোধীদের গুলির হুমকির মুখে দাঁড়িয়েও, মৃত্যুর হুমকির মুখে দাঁড়িয়েও কথা বলছি। কাজেই যারা মুক্তিযুদ্ধে বিশ্বাস করেন, বাংলাদেশের স্বাধীনতায় বিশ্বাস করেন, সবাইকে আমি অনুরোধ করছি আমার কথাগুলো মিথ্যাভাবে, ফেকভাবে অথবা এআই করিয়া যে কথা কোনোদিনই বলে নাই সেই কথাগুলো আপনারা দয়া করে প্রচার করেন না, সর্বনাশ করেন না, তাইলে কিন্তু এই দেশে মুক্তিযুদ্ধের সর্বনাশ হয়ে যাবে। আমি মুক্তিযুদ্ধের খুব বড় মাপের মানুষ সেটা বলছি না, কিন্তু যখন আলবদর রাজাকাররা বলছে, জামাতরা যখন বলছে এদেশে ৭১ কোনো যুদ্ধ হয় নাই, গণ্ডগোল হয়েছে এবং পাশের দেশটা গণ্ডগোল সৃষ্টি করেছে, তখন আমি একমাত্র ব্যক্তি, যখন কেউ কথা বলে না তখন আমি বলতে এই আলবদর রাজাকারের বাচ্চারা এখনও কিন্তু মুক্তিযোদ্ধারা জীবিত আছে রে, যদি বেশি কথা কস তাহলে আবার দ্বিতীয় মুক্তিযুদ্ধ হবে। কাজে আমি সবাইকে বলছি আমাকে নিয়ে আপনারা অন্তত আমি যে কথাগুলো বলি ভুল শুদ্ধ সেই কথাগুলো আপনারা বলেন, কিন্তু আমার নিয়ে কোনো মিথ্যা স্ট্যাটাস বা মিথ্যা ফেসবুক করেন না, আল্লাহর দয় লাগে। এটা হলো আমার প্রথম কথা। ২ নম্বর কথা হলো রাজনৈতিক দল হিসাবে যেটা বলছেন, দেখেন আমার দুর্ভাগ্য কি, আমার দুর্ভাগ্যটা হলো আমি যাদের বিরুদ্ধে কথা বলি এখন কিন্তু আমার দল তাদের বিরুদ্ধে কথা বলা শুরু করছে, আজকে কঠিনভাবে বলছে। আমি যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বর্তমান অবস্থা সম্পর্কে কথা বলি, শিবির টিবির মিলেটিলা, এখন কিন্তু রিজভী সাহেবরা সেই কথায় একই কথা বলছে। আমি যে কথা বলি যে বাংলাদেশের ৬৪টা ডিস্ট্রিক্টের মধ্যে ৪৬টা ডিস্ট্রিক্টের ডিসি হইল জামাতের, এখন আমার চেয়ে রিজভী সাহেব বলছে সব ডিসি জামাতের, সমস্ত প্রশাসন তারা দখল করছে, সমস্ত বিশ্ববিদ্যালয় তারা দখল করছে। তিনি বলতেছে আবার তিনি আবার দস্তখত করিয়া একই কথা বলার অপরাধে আমাকে তিনি আবার শোকজ করে দল থেকে দলের নির্দেশে আবার আমাকে সাময়িকভাবে, কত দুর্ভাগ্য আমার, আমাকে সাময়িকভাবে তারা যে কথা বলতেছে আমি যে কথা বলতেছি ১ মাস পরে তারা একই কথা বলতেছে, কিন্তু এই কথা বলার অপরাধে তারা আমাকে আবার দল থেকে বহিষ্কার করছে সাময়িকভাবে। এটা হলো আমার জীবনের দুর্ভাগ্য। আমি ১০ মাস আগে যে কথা বলছি যে জামাত আমাদেরকে খায়ে ফেলবে, কত ধরনের বিশ্রী কথা বলে তারেক রহমান সম্পর্কে বিএনপি আজকেও বলছে যে চোরদের একটা দল, চাঁদাবাজ দান্দাবাজদের একটা দল, আজকেও জামাতের লোকেরা বলছে। তারপরও কেন জানি চুপ করে থাকে, কি পাওয়ার আশায় বিএনপি চুপ করে থাকে? এই রাজাকারদের গালি শোনার চেয়ে তো মরে যাওয়াটা ভালো, কারণ এটা তো জিয়াউর রহমানের দল, এটা শহীদ জিয়ার দল। যে লোকটা বলছিল আই মেজর জিয়া ডু হিয়ার বাই ডিক্লেয়ার দ্য ইন্ডিপেন্ডেন্স অফ বাংলাদেশ অন বিহাফ অফ আওয়ার গ্রেট লিডার বঙ্গবন্ধু শেখ মুজিবুর, এটা তো শহীদ জিয়ার দল, উনি দলটা সৃষ্টি করছিলেন। সেই দলে অনেক মুক্তিযোদ্ধা আছে, এরা সেই সব রাজাকার আলবদর এবং স্বাধীনতা বিরোধী বাচ্চাদের বকা শূন্য চুপ করে থাকে। আমি বুঝি না এরা কী পাওয়ার আশায়, অথবা তাদের কাছে তাদের কী দায় দায়িত্ব আছে, কেন তারা কি কোনো মাথা পিকাইছে? আমার তো মনে হয় না। শুধু ক্ষমতায় যাওয়ার জন্য না, আদর্শ না হইলে ক্ষমতায়ও যাওয়া যাবে না। ধরেন ব্রিটিশ আমল এটার নাম ছিল ব্রিটিশ ইন্ডিয়া, ওই সময় জওহরলাল নেহেরু প্রধানমন্ত্রী হয়েছে, শেরে বাংলা একে ফজলুল হক কলকাতায় বৈশা বেঙ্গল প্রেসিডেন্সির প্রধানমন্ত্রী হয়েছে। কি হয়েছে? একটা পরাধীন দেশে প্রধানমন্ত্রী হয়েছে। ধরেন এই দেশটা এখন একটা সাব জুডিশিয়াল দেশ হয়ে গেল, সাবজুকেটেড বাই আমেরিকা অর বাই ইন্ডিয়া অর বাই চীন অর বাই রাশিয়া। এই দেশের প্রধানমন্ত্রীর লাভ কি? প্রথম দাবি সে ১৯৭১-এর ৯ মার্চ পতাকা উড়াইছে। দেখেন এডিটর সাহেব তার কথাটা দেখান। আচ্ছা এইবার আসেন দেখিস কিশোরগঞ্জে কে কবে স্বাধীন বাংলাদেশের পতাকা উড়াইছিল। ১৯৭১ সালের ৬ মার্চ অকুতোভয় ছাত্রনেতা কামরুজ্জামান কমরু কিশোরগঞ্জে সর্বপ্রথম স্বাধীন বাংলাদেশের পতাকা উত্তোলন করেন। কিশোরগঞ্জে পতাকা উড়ানো হয়েছে ৬ মার্চ, ৯ মার্চ না। আর সে উড়ায় নাই। এডিটর সাহেব একটা স্কোর কার্ড করেন না পাশে, শেষে দেখুন নি ওই পাশ করিছে না ফেল করিছে, লেখেন পতাকা উড়ানোর দাবি নাম্বার কত দিমু, হদ্দুটে 0 লাড্ডা গোড্ডা। আসেন পরের দাবি কি তা দেখি। তারপরে সে কয় যে ১১ মার্চে গ্রামের বাড়ি যায়, ইট না, থানায় গিয়ে বলে অস্ত্র দিয়ে দিতে হবে। ২ থেকে ২৫০ ছাত্র নিয়ে নাকি ট্রেনিং করায় আনসার কমান্ডার দিয়া। পরে কইছে এটাই তার একমাত্র ট্রেনিং এবং এটাই তার কমপ্লিট ট্রেনিং আর কি, আনসারের ট্রেনিং দিয়া মিলিটারি যুদ্ধ করেছে। ইটনা উপজেলা এই শিরোনামে মুক্তিযুদ্ধ জ্ঞান কোষের প্রথম খণ্ডে এই ট্রেনিং এর কথা নাই, যদিও এই ফজা পাগলা সম্পর্কে বলা হয়েছে সে মুক্তিযুদ্ধের অন্যতম প্রধান সংগঠক।
তাহলে এডিটর সাহেব ইটনা ট্রেনিং করানোর দাবির পক্ষে কোনো প্রামাণ্য রেফারেন্স বইয়ে এভিডেন্সে নাই, তাহলে ইডিও সে লাড্ডা গোড্ডা দেন। এডিটর সাহেব 2-0 কি আর করবেন, যা দিবেন হাতে তাই যাবে সাথে। এরপরে সে বলতেছে 21, 22 এবং 23 জুন সে তামাবিল জাফলং এ মীর শওকতের আন্ডারে যুদ্ধ করেছে। সে ছিল ডাউকিতে, নিজেই কইছে। যুদ্ধের সামরিক অভিযান 2য় খণ্ডে যে এই জায়গাটা যুদ্ধের কথা বলছে না, ওই যে তামাবিল জাফলং, ওই যুদ্ধের সব যুদ্ধের বর্ণনা আছে। এটা হচ্ছে রাধানগরের যুদ্ধ। অনেকগুলো যুদ্ধ হয়েছে রাধানগরে। এই অঞ্চলটা মীর শওকতের 5 নম্বর সেক্টরের অন্তর্ভুক্ত ছিল। ফজার দাবি অনুযায়ী সে মুজিব বাহিনীর সদস্য ছিল। দেখান এডিটর সাহেব, দেখান সে মুজিব বাহিনীর সদস্য। মুজিব বাহিনীর সদস্যরা দেশে ঢোকার আগে দেশ স্বাধীন হয়ে যায়। দেশের একটা ক্ষুদ্র অংশ পার্বত্য চট্টগ্রাম দিয়ে ঢোকে শেষ দিকে। তো ফজার ডিসেম্বরের 2য় সপ্তাহে ফজার কোনোভাবেই মীর শওকতের সেক্টরে যুদ্ধ করার সম্ভাবনা নাই, তাও তর্কের খাতিরে ধরি যে করছে। তাও তার বলা তথ্যই ভেরিফাই করি। আসেন মুক্তিযুদ্ধের সামরিক অভিযান 2য় খণ্ড থেকে পড়ি। রাধানগর কমপ্লেক্সের গুরুত্ব সিলেট তামাবিল ডাউকি সড়কের অবিভাজ্য ভারতীয় উপমহাদেশে ইংরেজ শাসনামল থেকেই যথেষ্ট গুরুত্ব বহন করে আসছে। ভারতের আসাম, মেঘালয়, মণিপুর, নাগাল্যান্ড, মিজোরামের সাথে স্থলপথে বাংলাদেশের ব্যবসা বাণিজ্য ও যাতায়াতের একমাত্র যোগাযোগ মাধ্যম হচ্ছে এ সড়কপথ। 2য় বিশ্বযুদ্ধে মিত্রবাহিনীর বার্মা ফ্রন্টে যুদ্ধ পরিচালনাতেও এ সড়কটি একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। সামরিক দিক থেকে সিলেট তামাবিল সড়কটি নিজেদের আয়ত্তে রাখতে পারার অর্থ অনেকাংশেই ছিল সিলেটের প্রতিরক্ষা নিশ্চিত করা। এ কারণেই সিলেট তামাবিল সড়কটি যে কোনো বড় আক্রমণ থেকে রক্ষা করার জন্য পাকিস্তানিরা সিলেট শহর থেকে তামাবিল বিওপি পর্যন্ত সব গুরুত্বপূর্ণ জায়গায় সুদৃঢ় প্রতিরক্ষা ব্যবস্থা গড়ে তুলেছিল। প্রতিরক্ষা অবস্থানগুলোর মধ্যে রাধানগর অবস্থানটি ছিল গুরুত্বপূর্ণ। কেননা মুক্তিবাহিনী কিংবা ভারতীয় বাহিনী যদি সিলেট তামাবিল সড়কের রক্ষণ ব্যবস্থা ফাঁকি দিয়ে সিলেট শহর পর্যন্ত পৌঁছে যায়, সে পরিস্থিতিতে রাধানগর থেকে অতি সহজে অল্প সময় সিলেট ডাউকি সড়ক পথে যে কোনো অবস্থানে আক্রমণ করা যায়। তো এই ডাউকি ঘাট অঞ্চলের অবস্থান দখল করে রাখার জন্য রাধানগর ছিল একটা